জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের রাজনীতিতে কার কি অবস্থান। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলা টকে। সাথে আছে আমি বুলবুল আহমেদ। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের রাজনীতির বিভিন্ন দিক। এছাড়া আমাদের আলোচনায় উঠে আসে চলমান নানা পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন আর কয়েকদিন পরে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের কিন্তু বছর পূর্তি হতে যাচ্ছে এবং এই মাসে গত বছরের ঠিক এই মাসেই কিন্তু স্বৈর শাসকের পতন হয়েছিল সাধারণ মানুষের তুমুল প্রতিরোধের মুখে। ১৬ বছরের এই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছিল গোটা বাঙালি জাতি। যে সফলতা, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান হয়েছিল তা কতটা সফল হয়েছে, আসলে রাষ্ট্র কোন পথে হাঁটছে, গণতন্ত্রের পথ কতটা উন্মুক্ত হয়েছে, এসব নানা প্রশ্ন আজকে নিয়ে আমরা আলোচনা করব। এবং এই ধারাবাহিকতা রেখে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে জুলাই অভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমার ডান দিকে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠন ও বিএনপি নেতা। রয়েছেন খান মোহাম্মদ মুরসালিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। আমি আলোচনা শুরু করতে চাই জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে। আপনি জানেন জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে চলেছে এবং এই সময়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আসলে এই 1 বছর হতে চলল, এই অন্তর্বর্তী সরকারের নানা প্রত্যাশা নিয়ে কিন্তু এই সরকারটি গঠিত হয়েছিল। আসলে কোন পথে এখন পর্যন্ত আছে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, যে আন্দোলনটি বস্তুত জুন মাস থেকে শুরু হয়েছিল, জুলাই মাস থেকে নতুন মাত্রা যুক্ত হয়। আমার খুব মনে পড়ে যে 10ই জুলাই আমার একটা ক্লিপ খুব প্রচার হয়েছিল, সেটা নাম হচ্ছে যে আমরা বলেছিলাম যে এই আন্দোলন, ছাত্রদের এই আন্দোলন কোনোভাবেই আদালতে নিষ্পত্তি হবে না, এটা রাজপথেই নিষ্পত্তি হবে। আমি যখন 10ই জুলাই এই ক্লিপটা ভাইরাল হলো, তো আমাকে অনেকেই হাসাহাসি করেছে। এবং ওই এটার সাথে আরেকটা ক্লিপ ছিল, আমার হচ্ছে সরকার পতনের জন্য 10 দিন যথেষ্ট। তো যাই হোক, আমাদেরকে নিয়ে অনেকে হাসাহাসি করতেন। তো 14ই জুলাই মূলত আমি একটু স্মৃতিচারণ করি যে 14ই জুলাই মূলত যখন শেখ হাসিনা বললেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী না, রাজাকারদের নাতিপুতিরা মেধাবী, তখনই বেসিক্যালি বারুদে অগ্নিসংযোগটা হলো। এবং বারুদে অগ্নিসংযোগটা হলে রাত্রে সবাই বললেন যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। আমার খুব ভালো করে মনে আছে, আমি 16, 17, 18 তারিখও 18 তারিখ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় ইভিনিংয়ে। এবং আমরা এটাকে বলছিলাম যে একটা নার্সিস্টিক ডিসঅর্ডারের মতো। একজন বাচ্চা যখন বলে যে বাবা বলে যে তুই খুব খারাপ ছেলে, বলছে হ্যাঁ বাবা আমি খুব খারাপ ছেলে। এই যে স্যাটায়ারটা, এই যে ছেলের যে আবেগ, এইটা সরকার বুঝতে পারে নাই। তখনই বোঝা গেছে যে এই সরকার ফেল করছে। যে 14 তারিখ বলছে যখন যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, তো পরের দিন আবার কেউ কেউ বললেন 15 তারিখে আপনার যারা ছাত্রলীগ থেকে আসা এই বৈষম্য বিরোধীতে, এরা বললেন না না তুমি নও আমি নও রাজাকার রাজাকার। আমরা বলছি না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ইটস কল্ড ওয়ান টাইপ অফ নার্সিস্টিক ডিসঅর্ডার। তো এই জন্য আমি বলছি যে আজকে এই 1 বছরের কাছাকাছি 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যান। এবং এর মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে আবু সাঈদ, 16ই জুলাই আবু সাঈদ এবং চট্টগ্রামের ছাত্রনেতা ওয়াসিম নিহত হন। আবু সাঈদের পিতামাতাকে খুব সম্ভবত 28 বা 29 তারিখে এনে ধরে রেখে দেওয়া হয় রাজারবাগে, এবং শেখ হাসিনার সাথে কুলাকুলি করতে সে আবু সাঈদের মাকে বাধ্য করা হয়। আমার ওই দিন 3য় মাত্রায় ছিল, যেটা 31 তারিখ প্রচার হয়। আমি বলছি যে আবু সাঈদের পরিবার এতই দুর্ভাগা যে তার খুনিদের সাথে তার পিতামাতাকে আলিঙ্গন করতে হচ্ছে। তো এই জন্য আমি বলছি যে আজকে আমাদের যে প্রত্যাশা ছিল অনেক প্রত্যাশার মধ্যেও আমাদের প্রাপ্তিটা খুব বেশি না, অনেক ক্ষেত্রে নগণ্য। আপনি দেখবেন সরকার বিভিন্ন ক্ষেত্রেই
এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেটা ব্যাকফায়ার করছে। আপনি এনবিআর এর সিদ্ধান্তটা দেখেন, ব্যাকফায়ার করলো। সচিবালয়ের সিদ্ধান্তটা আদৌ প্রয়োজন ছিল না। যে আপনি কি বলছেন যে আমি ইয়ে করবো, কি বলে, যে কারাদর্শন নোটিশ দিয়ে আমি 7 দিনে চাকরি খেতে পারবো। বাট আর তারা বলছে, কর্মচারী বলছে, না, তুমি আমার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল মামলা, বিভাগীয় মামলা দিবা, মামলার রায় হলে তুমি আমার চাকরি খাবা। তো আগে আপনি একজন চাকরিজীবীর জন্য ফাঁসির সমতুল্য হচ্ছে তার চাকরি খেয়ে ফেলা। তো আপনি আগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, পরে বলবেন মামলা চলবে। এটা গণ অভ্যুত্থান উত্তর একটা সরকারের কাছে প্রত্যাশা করা যায় না। আপনি আরেকটা দেখি ব্যাকফায়ার করবে, একটা দুঃসংবাদ বলছি সরকারের জন্য, আমাদের জন্য একটা দুঃসংবাদ, যে বাংলাদেশ টেলিভিশনকে বলা হচ্ছে যে টেলিভিশনকে ইয়ে দিয়ে দেন, স্বায়ত্তশাসন দিয়ে দেন। এইটার সাথে কে কে আছেন? হচ্ছেন সিআর আবরার, আসিফ নজরুল, রিজওয়ানা, ফজলুল কবির। আসিফ নজরুল দ্বিমত, আবার একমত, এইরকম। তো এদেরকে স্বায়ত্তশাসন দিলে কি হবে? স্বায়ত্তশাসন দিলে কি হয় দেখুন, ভারতে আছে প্রসার ভারতী, দূরদর্শন এবং অল ইন্ডিয়া। জাপানে আছে এনএইচকে, সাউথ কোরিয়া আছে কেবি টেলিভিশন, পাকিস্তানে আছে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, নেপালে নেপাল টেলিভিশন, কানাডায় সিবিসি। তো এই সব জায়গাতে পাবলিক সার্ভিস যে ব্রডকাস্টিং, এটাকে তারা রাখে যে এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, এটা আমার রাষ্ট্রের যে শিক্ষা, সংস্কৃতি, আমার স্বাস্থ্য, চিকিৎসা, এই জায়গাটাতে নন প্রফিটেবল যে সার্ভিসটা জনগণকে দেয়। কিন্তু আজকে এই সরকার যেটা করছেন, যে বিটিভিকে নিয়ে যে এই আত্মঘাতী সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, বিটিভির সকল কর্মচারী তো জেনেছে তারা 100% সরকারি কর্মচারী, এইটা জেনে তারা চাকরিতে আসছে। তারা এখন সবাই এতদিনের পরীক্ষিত, এতদিনের যে আমার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন অন্য জায়গায় চলে যাবে। তো এই জন্য আমি বলছি, বরঞ্চ আপনি স্বায়ত্তশাসন না দিয়ে বিটিভিকে একটা স্বাধীন সম্প্রচার নীতিমালার অধীনে আনেন। বলেন যে তোমাকে স্বাধীন সম্প্রচার নীতিমালা দিলাম, যাতে মিনিস্ট্রি একটা জয়েন্ট সেক্রেটারি যেন বিটিভিকে বলে না, বলে যে এই নাটকটা চালান, এই যে উমুক চৌধুরী সাহেব উমুকের একটা আজকে স্কিট দেখাই দেন, উমুকের একটা ক্লিপ দেখাই দেন, এইগুলো যেন এইগুলোর থেকে মুক্ত করে বিটিভিকে একটা স্বাধীন সম্প্রচার নীতিমালায় আনেন। এবং এই যে ব্যাকফায়ার যেটা করবে, যে আত্মঘাতী সিদ্ধান্তটা, এইটা যেন না নেন। এই আত্মঘাতী সিদ্ধান্ত নিলে বিটিভিকে স্বায়ত্তশাসন দিলে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং এটা সরকার জন্য ব্যাকফায়ার করবে এবং এটা গণ অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই খান মোহাম্মদ মুরসালিন আপনার কাছে। আপনি জাতীয় নাগরিক পার্টিতে আছেন এবং আপনারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু ঠিক সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন। আসলে এই যে জুলাই আন্দোলন করলেন যে প্রত্যাশা নিয়ে, সেই প্রত্যাশাটা কতটা বাস্তবায়ন হয়েছে, বা এই বাস্তবায়নের পথে কতটা বাধা দেখছেন, বা এখন কি দেখছেন? সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে এ বিষয়ে আমি হ্যারল্ড লাস্কির যে শিক্ষক আর কি, হেনরি ডাব্লিউ নেভিনসন, তিনি খুব কি বলবো, যে অনেক জনপ্রিয় একটি কথা বলতেন, আমরা এটা সবসময় ধারণ করতাম, যে সেটা হচ্ছে যে স্বাধীনতার যুদ্ধ কখনো শেষ হয় না, এটা একটা নিরন্তর সংগ্রাম। তো আসলে এই যে গণ অভ্যুত্থান এবং এটার যে প্রত্যাশা এবং নিরাশা, হতাশা, এগুলো আসলে একটা নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার বিষয়। দীর্ঘ একটি 15 বছরের এই স্বৈরাচারী সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার পরে যখন একটি গণ অভ্যুত্থান ঘটে এবং সেটার যে নয়া বন্দোবস্তের দিকে যে রূপান্তর, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ হচ্ছে যে টোটাল সোশ্যাল ট্রান্সফরমেশনটাই একটি দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এখনও তো আসলে সেই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের সেই পাটাতন থেকে তো আসলে বের হতে পারি নাই। আমরা বলেছি স্বাধীনতার 71 সালে বলেছি যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু 72 সালেই তো আমরা হোঁচট খেলাম। কিন্তু পরবর্তীতে তো আমরা সেই সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সাম্য, সেটাকে আমরা দেখতে পেরেছি? আমরা তো পাইনি। তো এই যে দীর্ঘ 50 বছর ধরে চলে আসে যে একটা সিস্টেম, এটা থেকে বের হয়ে এসে সেই সাম্য প্রতিষ্ঠা করা, জনগণের ক্ষমতায়ন করা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই কারণ
রাষ্ট্রের যে প্রতিষ্ঠানটা আছে, রাষ্ট্র তো আপনার সাথে আসলে বিমাতা সুলভ আচরণ করছে। জনগণ তো আসলে সেই 50 বছর ধরেই তো আসলে নিজ দেশে পরবাসী হয়ে আছে। এই যে রূপান্তরটা, এটা তো উইদিন এ নাইট সম্ভব না, এক রাতে সম্ভব না, কিংবা এক বছরে সম্ভব না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, তবে আমাদেরকে স্পিরিটটা জারি রাখতে হবে এবং সেই জুলাইয়ের স্পিরিটটা জারি রাখার মধ্য দিয়েই কিন্তু আমরা সেই সংগ্রামটা চালিয়ে যাচ্ছি। এবং আপনি একটা খেয়াল করবেন যে এই যে জাতীয় নাগরিক পার্টি, প্রথমে নাগরিক কমিটি ছিল, তারপর জাতীয় নাগরিক পার্টি হলো, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি নতুন হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু একমাত্র জাতীয় নাগরিক পার্টি কিন্তু সেই রোলটা প্লে করছে। এবং আমরা জানি যে এই শহীদের যে দায়, এই শহীদের যে প্রত্যাশার যে জায়গাগুলো, যে স্বপ্নের যে জায়গাগুলো, সেগুলো আমাদেরকে আসলে বয়ে বেরিয়ে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? যে 5 তারিখ পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশের, আসলে আপনারা যে জুলাই মাসে যে এক আন্দোলনে নেমেছিলেন, আসলে কতটা প্রস্তুতি নিয়ে, এবং হচ্ছে আপনারা কি নিশ্চিত ছিলেন যে বিজয় আসবে? এটা কি আমি এটাকে এইভাবে দেখি যে সমাজের একটা কালেকটিভ কনসাসনেস থাকে। ধরেন একজন আরেকজনের সাথে যোগাযোগ নাই, কিন্তু ইথারের মতো আপনি টোন ধরতে পারবেন যে আসলে টোটাল সোসাইটির মনস্তত্ত্বটা আসলে কোন দিকে যাচ্ছে। বাংলাদেশে অনেকগুলো আন্দোলন হয়েছে, হ্যাঁ, অনেক গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, কিন্তু এই যে একটা দীর্ঘ সময়ের মধ্য দিয়ে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, এবং এটাকে একই সুতোয় এসে যে মিলিত হওয়া, একটা সমবিন্দুতে মিলিত হওয়া, হ্যাঁ, সেটা আমরা একটি আন্দোলন শুরু করার মুহূর্তে হয়তোবা আমরা এটার কি পরিণতি হবে এটা তো আমরা জানতাম না, কিন্তু আমরা ধীরে ধীরে সময়ের পরিক্রমায় যখন আমরা দেখলাম যে, কিন্তু অভিযোগ অনেকে অভিযোগ করে যে আপনারা যে ত্যাগের মধ্যে দিয়ে আপনারা আপনাদের আজকের অবস্থানে এসেছেন, আপনাদের কিন্তু আরো দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেটা হচ্ছে না। যেমন এই যে জুলাই অভ্যুত্থানে যে সাধারণ মানুষের যতটা প্রত্যাশা ছিল, আসলে এই সরকার কি তার সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না? আপনারা সে অনুযায়ী তাদেরকে কাজ করাতে পারছেন না? এটা সত্য যে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী, এবং এই প্রত্যাশা আসলে 71 সালেও শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল, এবং প্রতিটা এইরকম গণবিস্ফোরণের পর আসলে জনগণের এই আকাশচুম্বী প্রত্যাশাটাই স্বাভাবিক, কারণ তাদের সংগ্রামের এবং বঞ্চিত হওয়ার যে সময়কালটা, যেই যাত্রাটা, নিষ্পেষিত হওয়ার যে সময়কাল, এটা প্রচণ্ড দীর্ঘ, এইটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু একই সাথে বাস্তবতা হচ্ছে এইটা যে জাতীয় নাগরিক পার্টি একটি আলাদা এন্টিটি, একটি আলাদা রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে লেজিটিমেসির যে জায়গাটা, সেই জায়গায় 3 জন ছাত্র উপদেষ্টা সরকারে ছিলেন, কিন্তু আমাদের সেই ছাত্র উপদেষ্টারা আসলে পুরো সরকার নয়, এখানে আরো বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন। ফলে যেটা হয়েছে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, এই যে শহীদদের যে আত্মত্যাগের যে জায়গাটা, আহতদের যে আত্মত্যাগের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু আমরা বারবার বলে আসছি যে, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, যেমন আমরা বলছি যে বাংলাদেশে একটি নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। কেন সেটা? কারণ আমরা মনে করি যে বিদ্যমান যে সংবিধান আছে সেখানেই আসলে ফ্যাসিবাদের যে বীজ সেটি রোপিত আছে। আপনি দেখেন 2008 সালের পরে 2014, 2018 এবং 2024-এ যে ইলেকশনগুলো হলো, নির্বাচনগুলো হলো, সেগুলো তো সাংবিধানিকভাবেই হয়েছে, কিন্তু সেগুলোকে কি আসলে নির্বাচন বলা যায়? সেগুলোকে তো আসলে নির্বাচন বলা যায় না, কারণ জনগণ ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবং এই সাংবিধানের কি বলে ওসিলাতেই, সংবিধানের ছুতো দিয়েই কিন্তু আসলে সেই ফ্যাসিবাদকে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে বারবার। হ্যাঁ, তো সেই জন্য আমরা বলছি যে এই ফ্যাসিবাদের বিলোপ এর জন্য এবং নয়া বন্দোবস্তের জন্য আসলে একটি নতুন সংবিধান দরকার। সেই জন্য আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। যেরকম আমরা সেই আগের সেই 71 সালে, এই যেমন বলে যে আমরা নতুন ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা আসলে জুলাই 71 সালের মুক্তিযুদ্ধকে নাকি আন্ডারমাইন করতে চাই না, আমরা আসলে সেই 71 সালের সেই সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে পুনরুজ্জীবিত করতে চাই আমাদের নতুন ঘোষণাপত্রের মধ্যে দিয়ে, বরং আমরা সেই 71 সালের। অনেক ধন্যবাদ। আমি একটু এই বিষয়ে যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে। মোরসান ভাই বললেন নয়া বন্দোবস্তের জন্য নতুন সংবিধান প্রয়োজন, কি বলবেন? শুনুন, অতি সম্প্রতি এল সালভাদরের একজন লোক তাকে ট্রাম্প প্রশাসন বের করে দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই লোককে সসম্মানে আমেরিকা এনে প্রতিস্থাপিত করো। ট্রাম্প মানছেন না। আমেরিকান সংবিধান বুদ্ধারা বলছেন যে সুপ্রিম কোর্টের জন্য একটা সেনাবাহিনী প্রয়োজন, এটা স্যাটায়ার করে বলছেন।
তো আমি আপনাকে বলি যে উনি তো হ্যারাল্ড আজকে বললেন, আমি লর্ড ডাইসি পড়ানো হয়, ব্রিটিশ কনস্টিটিউশন যখন পড়ানো হয় আমাদেরকে, বা হিস্ট্রি অফ কনস্টিটিউশন, ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন, এইখানে গিয়ে বলা হয় যে ডাইসি বলেছেন ব্রিটিশ কনস্টিটিউশনের ডান হাত দিয়ে সব দেওয়া হয়েছে, বা হাত দিয়ে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা পৃথিবীর যত সংবিধান আছে সব সংবিধানে তবে শর্ত থাকে যে সমস্ত রাইটের সাথে তবে শর্ত থাকে যে এটা দিতে হবে। এটা সংবিধান লেখার একটা পদ্ধতি। তো সংবিধান কাউকে স্বৈরাচার বানায় না। আপনি বলছেন তো প্রধানমন্ত্রীর শাসন কি বলে 10 বছর, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর কাল। আরে শেখ মুজিবের 11ই জানুয়ারি 72 থেকে 1975 সালের 25শে জানুয়ারি পর্যন্ত শেখ মুজিবের প্রধানমন্ত্রিত্বের প্রতাপে নির্যাতনে নিপীড়নে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছিল। যদি কোনো প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়, ও তো 10 বছর থাকলে তো বাংলাদেশ জাহান্নাম হয়ে যাবে। 3.5 বছরের স্বৈরাচারের ইতিহাসই তো লেখে শেষ করা যাবে না। 3.5 বছরের স্বৈরাচারের শেখ মুজিবের ইতিহাস লিখলে 1 ভলিউম হবে। শুধু আওয়ামী লীগের ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ একটা বড় ভলিউম আছে। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ শেখ মুজিবের সময় যে কিশোরগঞ্জে পিটাইতে তার সন্তানকে মেরে ফেলছে, পিতাকে বাধ্য করছে পিটিয়ে ছেলের মাথা কুড়াল দিয়ে কাটতে এবং কেটে ওই মাথা দিয়ে ফুটবল খেলতে। তো আপনি এই যে সংস্কারের কথা বলেন, 10 বছর প্রধানমন্ত্রিত্ব থাকবে, 10 বছর থাকবে, 11 বছরের সময় থাকলে এটা কি হয়ে যাবে? স্বৈরাচার হয়ে যাবে। তো 3.5 বছরের স্বৈরাচারিতা আমরা সহ্য করতে পারি নাই। আসুন, এই সংবিধান ইয়াকে বানায় না। বাংলাদেশের মানুষ কতটুকুন সে তার অধিকার রক্ষায় সচেতন, কতটুকুন সে ত্যাগ করতে পারে, এটার উপর নির্ভর করে একটা দেশের স্বৈরাচার হবে কিনা। আপনি একজন ব্ল্যাক যে মারা গেছিল, লয়েড জোসেফ, লয়েড কি নাম, যে সারা আমেরিকা জ্বলে গেছিল, একজন পুলিশ যে অ্যারেস্ট করে। বারবার কি আসলে সরকার স্বৈরাচার হবে, বারবার সাধারণ মানুষ নিচে নামবে? তাহলে ব্যালেন্সের জায়গাটা কোথায়? বলে আমি আপনাকে বলি, যখনই স্বৈরাচার, যখনই নিপীড়ন হবে, তখনই এটা প্রতিরোধ করতে হবে। এটাই হলো নিয়ম। আমি আপনাকে বলি যে আজকে আপনাকে বলি যে এই আপনি যেটা বলছেন যে গণ অভ্যুত্থানের সাথে কি মপতন্ত্র যায়? না, অবশ্যই না। শাসনতন্ত্র যায়, রাষ্ট্র যায়। তো এটা গত ফেব্রুয়ারিতে যখন বললেন, 5ই ফেব্রুয়ারির পরে যখন বললেন যে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা আর কখনো মপ হবে না, এরপর কি মপ থেমেছে? থামে নাই। তাহলে রাষ্ট্র কি আছে? রাষ্ট্র তো আছে। ডক্টর ইউনূস, আমি আজকে আমি একটা দায়িত্বের সাথে বাংলাদেশের মানুষকে ইনফরমেশন দিচ্ছি। ডক্টর ইউনূসের কথা জনপ্রশাসন সচিব মুখলেস শুনে না। ডক্টর ইউনূসের কথা ক্যাবিনেট সেক্রেটারি রশিদ শুনে না। ডক্টর ইউনূসের কথা প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সাথী শুনে না। ওরা থোড়াই কেয়ার করে। তো আমার কথা হলো, আপনি বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের রায় নিয়ে ক্ষমতায় এসেছেন, আমাদের সবার সম্মতি নিয়ে আসছেন আপনি ক্ষমতায়। একটা নির্বাচন হলে 30%, 31%, 40% মানুষের সম্মতি থাকে। আমি বলি শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবার সম্মতি ছিল ডক্টর ইউনূসের ক্ষমতায় বসার প্রশ্নে। তো আপনি কেন আপনার কথা যারা শুনে না ওদেরকে লাথি দিতে পারেন না কেন? মুখলেসকে লাথি দিয়ে বের করে দেন। বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে কিনা আপনি দেখুন। আপনি আপনার কথা না শুনলে ক্যাবিনেট সেক্রেটারি রশিদকে লাথি দিয়ে বের করে দেন। ক্যাবিনেট সেক্রেটারি রশিদ 14 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, ওকে আনছেন কেন? সিরাজউদ্দিন মিয়া সাথী 14 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, ওকে আনছেন কেন? এইগুলোকে আইনে বসাইছেন, এই প্যাম্পাস সচিবগুলোকে আর আপনার কথা শুনবে না। আমাদের শুনতে হবে যে প্রধান উপদেষ্টা অসহায় সিন্ডিকেটের কাছে। আপনি সিন্ডিকেট ভাঙবেন না কেন? সিন্ডিকেট ভাঙার জন্য ডাকেন, বিএনপিকে ডাকেন, সমস্ত পার্টিকে, যে কোনো পার্টিকে ডাকেন, দেখেন আপনার সাথে আছে কিনা। বাট আপনি ব্যাক ফায়ার করে যে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে তো বলা হয়েছিল, আপনারা রাজি হন না? রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এইটা, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা কারো সাথে কথা বলেন নাই। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন নাই। এটা একটি অংশ বলছিল। আমরা বলেছি যে তাদের যে অভিজ্ঞতা,
আর বিএনপির যে শাসন কার্যের অভিজ্ঞতা এক নয়। আমরা অভিজ্ঞতার আলোকে বলেছি এই যে সাক্ষী গোপাল রাষ্ট্রপতি থাকুন, যে সাক্ষী গোপাল রাষ্ট্রপতি কে বলেন যে প্রতিনিয়ত এই রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে, এই যে বাড়াতে হবে যে ক্ষমতা, এই সাক্ষী গোপাল রাষ্ট্র বাড়াতে হবে, এই সংস্কারের আগে রাষ্ট্রপতি তো রাষ্ট্রের প্রধান। না না, ওনারা তো বলছেন যে যারা সংস্কার চাচ্ছেন এরা বলছেন রাষ্ট্রপতির ক্ষমতা আর প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যালেন্স করতে হবে, রাইট? তো রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা না বাড়িয়ে রাষ্ট্রপতির যেটুকুন ক্ষমতা আছে সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী আপনি দেখতে পারেন, আমরা ইয়াতে গেলে বিরতিতে গেলে সেখানে দেখবেন বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী প্রতিবার বিদেশে যাওয়ার পর কোনো প্রকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে, চুক্তি স্বাক্ষরিত হলে তিনি রাষ্ট্রপতির কাছে তা পেশ করবেন। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে তার ক্যাবিনেটের বিবেচনার জন্য উপস্থাপন করতে বলবেন। রাষ্ট্রপতি যে আমাদের প্রধান উপদেষ্টা যে 11 বার বিদেশ গিয়েছেন, রাষ্ট্রপতিকে একবারের জন্য রাষ্ট্রপতির সাথে উনি রিপোর্ট করেছেন, একবার জানিয়েছেন যে আমি বিদেশে এই চুক্তি করে এসেছি। উনি এমনকি উনি যে জাপানে চুক্তি করে আসছেন উনি জানাইছেন রাষ্ট্রপতিকে। আপনি বলবেন, আমি একটু বলে নেই যে 5ই আগস্টের যে আকাঙ্ক্ষা এবং সংবিধান এটা পরিপন্থী কিনা, কি মনে করেন? কিসের সংবিধান? সংবিধান শেখ হাসিনাকে স্বৈরাচার বানায় নাই। শেখ হাসিনা সংবিধানকে লঙ্ঘন করে করে স্বৈরাচার হয়েছেন। আর সংবিধান শেখ হাসিনা পরিবর্তন করেছিলেন 15th অ্যামেন্ডমেন্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা অ্যাফিলিয়েট ডিভিশন পর্যন্ত এটা বাতিল করে দিয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট অলরেডি রিভোক। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন তুলেছেন মোশাররফ ভাই, কি বলবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশটা তো যে বলে না যে সকল ক্ষমতার উৎস জনগণ। তো আমরা তো দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে অথবা 3টা টার্ম ধরে আসলে জনগণের কোনো অস্তিত্বই ছিল না। তো ক্ষমতার প্রশ্নে, ক্ষমতা নির্ধারণের প্রশ্নে জনগণের যে একটা মতামত নেয়া, জনগণ যে আসলে এক্সিস্ট করে সেটাই তো ছিল না। তো সেই যে জনগণের যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নটা কিসের ভিত্তিতে হবে? আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিত্তিতে হবে, সংবিধানের আইনের মাধ্যমে, আইনের মধ্য দিয়ে হবে, তাই না? তো যখন আমরা দেখি যে দীর্ঘ 15 বছর ধরে সব কিছু সেই সংবিধান 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 সংবিধান। আচ্ছা, আপনার কি 2014 সালের কথা মনে আছে যে যখন ইলেকশনটা হলো, যে বিএনপি ক্ষমতায় মানে নির্বাচনে আসতে চেয়েছিল, পরবর্তীতে তারা নির্বাচনে আসলো না। ওই সময় শেখ হাসিনা বলেছিলেন যে এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। তারপরে 3 মাস পরেই কিন্তু তিনি ঘুরায় ফেললেন কথা একদম, যে এটা তো সাংবিধানিক, তো একটা দল নির্বাচনে না আসলেই কি হয়েছে, ঠিক আছে? তো এই যে আপনার এই কজগুলো তৈরি করার যে সুযোগ, এই কজগুলো তৈরি করার সুযোগগুলো তো আপনাকে বন্ধ করতে হবে। তো ধরেন তাহলে নতুন সংবিধানের কথা বলছেন, নতুন সংবিধানে কি থাকবে যেখানে এই কজগুলো থাকবে না? হ্যাঁ, সেটাই আমরা বলছি যে সাংবিধানিক যে বিশেষজ্ঞরা যারা আছেন এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত প্রতিনিধিরা যারা যাবেন, তারা এই প্রতিটা ধারা উপধারা এগুলো অ্যাসেসমেন্ট করবেন এবং তারা বলবেন যে কি কি সমস্যার কারণে আসলে এই ফ্যাসিবাদী সিস্টেমটা। দেখেন, এই একটা রাষ্ট্র পরিচালনার কথা যখন আসে তখন কিন্তু ব্যক্তি ভালো কি মন্দ সেটা কিন্তু আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে আপনার সিস্টেমটা প্রপারলি ওয়ার্কেবল কিনা, সেই সিস্টেমটা আপনার দুর্বলের সমর্থনে আছে কিনা। আইন মানুষকে ক্ষমতায়িত করে, আইন মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করে, স্বাধীনতা দেয়, মানুষকে আরো ক্ষমতাকে আরো বেশি সুপ্রতিষ্ঠিত করে জনগণের। কিন্তু সেই ভিন্নতা থাকে আইন এবং আইনের বাস্তবায়ন। সেটাই আমি বলছি যে আইন মানলে মানুষের ইন জেনারেল পিপলের ক্ষমতায়ন হবে, এটাই তো মূল কনসেপ্ট। কিন্তু আপনি যখনই দেখবেন যে আইন যখন বাস্তবায়ন হয় ওই সময় মানুষের কাছে এটা মনে হয় যে নিপীড়ন। কেন? সেটা কারণ হচ্ছে যে সেটা তো আপনার যে সোসাইটি যেটা আছে, আপনি যে সমাজে বাস করেন, আপনার মানুষের যেই জীবন ব্যবস্থার মধ্য দিয়ে, যে মূল্যবোধের মধ্য দিয়ে মানুষের এই যে জীবন আচার, যে উসুল, সেই আপনার আইন তো সেই উসুলটাকে রিপ্রেজেন্ট করছে না। ফলে আপনার কাছে সবসময় মনে হচ্ছে যে এই আইনটা আসলে নিপীড়নমূলক, কারণ সেই আইন তো আপনার কথা বলছে না, আপনার পক্ষে কথা বলছে না, তো আপনার পক্ষে দাঁড়াচ্ছে না, তো সে সবসময় ক্ষমতাবানের পক্ষে দাঁড়াচ্ছে। যার কারণে আমরা বলছি যে ব্যক্তি ভালো কি মন্দ তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে রাষ্ট্রের প্রশ্নে,
সমাজের প্রশ্নে, আইন শাসনের আইন প্রতিষ্ঠার প্রশ্নে, যে সেই আইন আপনার ব্যক্তি যদি কলুষিত হয় সেটা নিবৃত করার ক্ষমতা রাখছে কিনা। সেই কারণেই আমরা বলছি যে যেহেতু সে এই দীর্ঘ 15 বছরে এই আইনগুলো ফেল করেছে, সুতরাং এখানে আমাদের সংস্কার আনা দরকার। এই জন্যই আমরা এক্সপার্টিসের কথা বলছি, যে বিশেষজ্ঞরা আসবে, তারা আমার দেশের মানুষের সমাজ বাস্তবতার আলোকে নতুন আইন তৈরি করবেন। সেই দিক থেকে আমরা বলছি যে আসলে আইনটাকে অবশ্যই পাবলিক রিপ্রেজেন্টেটিভ হতে হবে। তাহলে এই যে বাধাটা কোথায়? নতুন সংবিধানের কথা বলছেন, এই নতুন সংবিধান করতে বাধা কোথায়? বাধাটা হচ্ছে যে এক্সিস্টেন্স, মানে বর্তমান যে ব্যবস্থাটা, সেখানে ধরেন আমলাতন্ত্র আছে, ব্যবসা যারা আছে, অলিগার্ক যারা আছে, সমাজপতি যারা আছে, সংস্কৃতিপতি যারা আছে, তারা তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে তো বেনিফিশিয়ার। এটা হচ্ছে যে ধরেন 18 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ 5%, সর্বোচ্চ 2-3% হতে পারে, কিন্তু তারা কি আসলে নিজেদের ক্ষমতার মানে খর্ব করতে চাইবেন? যে নাকি আপনি বন্দি থাকার কথা বলছেন এই 5% মানুষের কাছে, তাহলে এই যে 10 মাস পেরিয়ে গেছে, 10 মাস পার হয়েছে, 11 মাসে পড়েছে, তাহলে মানে প্রাপ্তিটা কোথায়? এইখানেই তো লড়াইটা। এই মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই তো আসলে সংস্কারগুলো হবে। এই মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে তো ধীরে ধীরে এই পরিবর্তনগুলো আসবে। এখন মানুষ দেখেন, যেভাবে একচেটিয়াভাবে বাংলাদেশকে একটি ভারতের করাত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল, এখন আপনি একটা কথা বলেন তো, যে এই বাংলাদেশেই তো ওবায়দুল কাদেরের মতো মানুষ বলেছিল যে আমেরিকার সাথে সেটেলমেন্ট হয়ে গেছে, হ্যাঁ, তলে তলে সমঝোতা হয়ে গেছে, আর আন্দোলন করে লাভ নাই। এই বাংলাদেশেই ওবায়দুল কাদের বলেছিল না যে পালাবো না, হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। টোটাল সরকারটাকে তো পালিয়ে যেতে হয়েছে, তো বাংলাদেশের মানুষ তো বাধ্য করেছে পালিয়ে যেতে, তাই না? 350 এমপি টোটাল একটা সরকার একটা দেশে পালিয়ে গিয়েছে। এটা তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের আত্মত্যাগের জন্য সম্ভব হয়েছে না? জনাব মুরসালিন, আপনি বলছিলেন যে সংবিধান পরিবর্তনের কথা বলছিলেন, আপনারা চাচ্ছেন, আপনারা সরকারের সাথে বৈঠক করছেন, কিন্তু আমরা দেখেছি যে বিগত অনেক দিন ধরেই আমরা দেখছি বারবার তারিখ পরিবর্তন হচ্ছে এবং জুলাই সনদ কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। এবং এটা বাস্তবায়ন করলো কেন হচ্ছে না? বাধাটা কোথায়? জুলাই সনদের চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র, যে কিসের ভিত্তিতে আপনার এই আন্দোলনটা হয়েছিল, কিসের ভিত্তিতে মানুষ রাজপথে নেমে এসেছিল, এবং তাদের যে এই আত্মত্যাগের যে স্বীকৃতিটা, এটা তো আপনার জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে হতে হবে। এবং এই জুলাই ঘোষণাপত্রতে একটি রাষ্ট্রীয় দলিল, যে কারণ কি এই রাষ্ট্রীয় দলিলটা যদি না থাকে। জনাব মুরসালিন, আপনি রাষ্ট্রীয় দলিলের কথা বলছেন, কিন্তু আপনারা বারবারই কিন্তু সময় বেঁধে দিয়েছেন, এবং এই সময় বেঁধে দিয়েছেন, তারপরে কিন্তু বাস্তবায়ন হয়নি, বাস্তবায়ন দেখেনি কেউ। এই বিষয়ে আমরা শুনবো, কিন্তু আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। শুধু দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। বিরতির আগে আমি জনাব খান মোহাম্মদ মুরসালিন, আমি আপনার কাছে ছিলাম, আপনার সাথে আলোচনা হচ্ছিল সংবিধান পরিবর্তন নিয়ে বা জুলাই ঘোষণাপত্র নিয়ে। এই জুলাই ঘোষণাপত্র কেন এখনো আটকে আছে? প্রতিবন্ধকতাগুলো কোথায়? জুলাই ঘোষণাপত্র আটকে আছে আসলে পুরনো বন্দোবস্তের কারণে। পুরনো বন্দোবস্ত চায় না যে সাধারণ মানুষ যদি স্বীকৃতি পায়, যেমন আপনি দেখেন বাংলা ভাষাটা কি কখনো রাজার ভাষা ছিল? তো এরকম অনেক প্রশ্ন আসতে পারে। ঠিক সেরকম বাংলাদেশের সাধারণ মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার ভর কেন্দ্রে যে জনগণকে নিয়ে আসা, সেই স্বীকৃতি। আপনারা তো বলছেন নতুন বন্দোবস্তের কথা। হ্যাঁ, অবশ্যই এখানেই তো পুরনো বন্দোবস্ত এবং নয়া বন্দোবস্তের যে স্ট্রাগলটা, এখানেই তো আসলে সংগ্রামের জায়গাটা, যে একটি এক্সিস্টিং সিস্টেম জগদ্দল পাথরের মতো রয়ে আছে, যারা নাকি মনে করে যে এই জায়গার 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষই আসলে সেই বাকি 1 কোটি মানুষের সেবা দাস হিসেবে থাকার জন্যই তাদের জন্ম হয়েছে। সেটাকে চেঞ্জ করে যখন আপনি সমতা ভিত্তিক একটি সমাজ গড়তে চান, কিংবা ধরেন একেবারে প্রান্তিক মানুষটাও, প্রান্তিক মানুষের কাছে রাষ্ট্রের টোটাল সিস্টেমটা তার পক্ষে নিয়ে যাওয়া, তার পক্ষে কথা বলা, তাকে প্রিভিলেজ দেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই যে সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটা তৈরির জন্যই তো আসলে আমাদের এই সংগ্রামটা। তো জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আসলে জুলাই ঘোষণাপত্রটা আমরা কেন চাই? কারণ হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু এই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু তারা নেমেছিলেন, এই দীর্ঘ একটি নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদ স্বরূপই কিন্তু নেমেছিলেন। ফলে এখন সাধারণ মানুষ কি চাইবে? যার যার ক্ষেত্র অনুযায়ী
তিনি তার সমতা ভিত্তিক একটি জীবন ব্যবস্থাই তো চাইবেন। যিনি চাকরি করতে চান তিনি চাইবেন যে ভাই আমার যে ঘুষ ছাড়া যাতে চাকরিটা হয়, মেধাভিত্তিক চাকরিটা যাতে হয়। যিনি ব্যবসাবাদী করবেন তিনি তো চাইবেনই যে আইনের শাসনের মধ্য দিয়ে তিনি একটি সুস্থ সুন্দর ব্যবসায়িক পরিবেশ পাবেন, যার মধ্য দিয়ে তিনি। অনেকে কিন্তু প্রশ্ন করছেন যে জুলাই সনদ হলে আসলে লাভটা কি হবে। সেটাই তো, যে আপনি যে আকাঙ্ক্ষার ভিত্তিতে এই যে 2000 মানুষ জীবন দিল, 1.5 লক্ষ মানুষ আহত হলো, চোখ হারালো, পা হারালো, তার একটা রাষ্ট্রীয় স্বীকৃতি আপনি দেবেন না? 71 সালের পরে সবচাইতে বড় গণ অভ্যুত্থান হলো এই 24-এর গণ অভ্যুত্থান। তো এই যে এই মানুষগুলো যে আত্মত্যাগগুলো ছিল, এটাকে আপনি একটা সাংবিধানিক বৈধতা দিবেন না? আপনি একটা স্বীকৃতি দিবেন না? নইলে আজকেও আওয়ামী লীগ বলতেছে যে 24-এর দাঙ্গা। এটা কি মস্করা ভাই? সাধারণ দেশের এই জনগণের সাথে, আমজনতার সাথে, যেখানে সরকারে আপনাদের দুজন প্রতিনিধি রয়েছে এবং এর আগে একজন ছিলেন, তিনি পদত্যাগ করে নতুন দলের আহ্বায়ক হয়েছেন, আপনাদের প্রতিনিধি রয়েছেন এবং জনমনের আপনাদের ছাত্রদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি আছে, এবং তারা থাকার পরেও এত কেন কালক্ষেপণ হচ্ছে জুলাই সনদ? এর মূল বাধাটা কোথায় আপনি কি মনে করছেন? এর মূল বাধাটা আসলে যে নিজেদের স্টেকটা মানে সংকীর্ণ চিন্তা। আমি যেটা বলবো, কেন ধরেন জুলাই আন্দোলনে যখন জুলাই গণ অভ্যুত্থানে যখন সবগুলো পলিটিক্যাল পার্টি এসেছিল, হ্যাঁ, রিগার্ডলেস কে বিএনপি করে, কে জামাত করে, কে কোন দল করে, একদম আম জনতার মধ্য দিয়ে, হ্যাঁ, কিন্তু যখন মানে কমন গোলটা যখন অ্যাচিভ হয়ে গেল, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তখন কিন্তু যার যার ক্যাম্পে তারা ফিরে গেলেন। মাঝখানে জনগণের সেই আশাকাঙ্ক্ষাগুলো রাস্তায় রয়ে গেল, আর আমরা এখন সেগুলো কাঁধে বয়ে বেড়াচ্ছি যে নতুন সংবিধান চাই, এই জুলাইয়ের নতুন ঘোষণাপত্র চাই, এইটা চাই, ওইটা চাই, হ্যাঁ। কিন্তু যখন রাজনৈতিক কর্তৃত্বের প্রশ্ন আসে, যখন আমরা বলি যে সাধারণ মানুষের ক্ষমতায়, অনেক সময় রাজনৈতিক কর্তৃত্ব কিন্তু একটু নিজেদের কর্তৃত্ব পরায়ণ মানসিকতা থেকে কিন্তু একটু থ্রেট ফিল করে। তারা কিন্তু মনে করে যে আল্লাহ আমার কর্তৃত্বটা তাহলে মনে হয় একটু হালকা হয়ে যাচ্ছে, তাহলে আমি যে শাসনটা করব সেটা কিভাবে করব, হ্যাঁ। তো এই ধরনের কিছু ডিলেমা আছে। তো আমরা যে জায়গায় বলি যে ক্ষমতার ভরকেন্দ্র হবে জনগণ, জনগণ যেটা ডিসাইড করবে সেটাই হবে, সেটাই হইতে হবে। তো সেই স্বীকৃতির জায়গায় তো কিছু পাওয়ার স্ট্রাগল তো আছে অবশ্যই। সেদিক থেকে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, কিছু বাধাবিঘ্ন তৈরি হচ্ছে। আর এক্সিস্টিং সিস্টেমের কথা তো বললামই, যে আমলাতন্ত্র বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন, পুরনো বন্দোবস্ত যারা বেনিফিশিয়ার যারা আছে, আপনি একটা কথা চিন্তা করেন, এই যে বাংলাদেশে একটা অপ্রাপ্তির কথা বলি, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের তো নতুন একটি সোশ্যাল কন্ট্রাক্টে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আমাদের সাংস্কৃতিক ব্যক্তিদেরকে আগে কি দেখেছি, কিংবা সামাজিকভাবে বুদ্ধিজীবীদেরকে আমরা কি দেখেছি, যে একটি স্বৈরতন্ত্রের পক্ষে যৌক্তিকতা উৎপাদন করা। আমরাই প্রথম বলেছিলাম যে জামাত শিবির হলেই কি তারা মেরে ফেলতে হবে? একটা মানুষকে মেরে ফেলার বৈধতা জামাত শিবির হইলেই তাকে মেরে ফেলতে হবে, এটা তো বৈধতা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, এটা আমরা সাহস করে বলেছিলাম। একজন বিএনপি কর্মী হলেই তাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতে হবে, কিংবা তাকে গুম করতে হবে, সে গুম করার জন্য বৈধ, এইটার প্রতিবাদ আমরা সর্বপ্রথম করেছি, বিএনপির সাথে আমরাও যোগ হয়েছি। এই যে দীর্ঘ স্ট্রাগলটা, হ্যাঁ, এর মধ্য দিয়ে এখন আমরা কি দেখছি, সামাজিকভাবে যারা যৌক্তিকতা উৎপাদন করেছিল এই গুম খুনের, হ্যাঁ, তাদের বিলোপ আমরা কি দেখতে চেয়েছিলাম? অবশ্যই দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা কি সম্ভব হয়েছে? সেই বিলোপ কিন্তু সম্ভব হয়নি। সেই সাংস্কৃতিক ব্যক্তিরাই এখনো তারা এক একভাবে এক এক বিষয়টা সংজ্ঞায়ন করে, মানুষের পুঞ্জীবিত ক্ষোভকে তারা মব হিসাবে আখ্যায়িত করে কখনো কখনো মানুষের। জি বলেন। কিন্তু এই যে এই মবের কারণে কিন্তু সারা বাংলাদেশের যে মবের ঘটনাগুলো ঘটছে, এটা কি আপনাদের জুলাই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করছে না? অবশ্যই মব যে নাই সেটা তো আমরা বলছি না। আপনি বলছেন পঞ্জীভূত ক্ষোভের কথা। না, আমি বলছি তো যে সেটা হচ্ছে মব কি, সেটা তো আপনাকে আগে ডিফাইন করতে হবে। মবটা কি? আমি একজন ব্যক্তি, আমি একটা বাড়ি দখল করতে চাই আমার ব্যক্তিগত স্বার্থে, আমি একজন এলাকার পাড়ার প্রভাবশালী নেতা, আমি কি করলাম, আমার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে গেলাম এবং বাড়িটা দখল করলাম, তাদেরকে মেরে পিঠে বের করে আমি বাড়িটা দখল করলাম, এটাকে আপনি মব বলতে পারেন। কিন্তু যখন আপনি জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাস্তায় নামবেন, প্রেস সচিব 4 ঘন্টা খুলনাতে বন্ধ হয়ে থাকলেন, কি বলবেন? না, এইগুলো তো সরকার বলবে। আমি যেটা বলছি মব এবং জি আমি বলছি সেটা হচ্ছে যে যখন আপনি জাতীয় স্বার্থে মাঠে নামবেন, যখন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে মাঠে নামবেন,
যখন আপনি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের কোনো ইস্যু নিয়ে মাঠে নামেন, তখন কি সেটাকে আপনি মব বলবেন? আমি মোশাররফ ভাই, আমি আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে যেতে চাই। পুরনো বন্দোবস্তের কারণে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না, কি বলবেন? পুরাতন বন্দোবস্তটা কি এইটাই তো বুঝি না। পুরাতন বন্দোবস্তটা আমি বলি যে বর্তমান সংবিধান সম্বন্ধে উনি অনেক কথা বললেন। সংবিধানের 19 অনুচ্ছেদ আপনি পরে দেখবেন, বা আমি দর্শক শ্রোতাকে বলছি, পরে দেখবেন 19 অনুচ্ছেদ হচ্ছে সর্বক্ষেত্রে সমতা। 27-28 অনুচ্ছেদ হচ্ছে বৈষম্য, কোনো ক্ষেত্রে বৈষম্য প্রদর্শন করা যাবে না। 31 অনুচ্ছেদ আছে আইনের আশ্রয় সকলের জন্য সমান। 33 অনুচ্ছেদ আছে গ্রেফতার 24 ঘন্টার মধ্যে যে কোনো কাউকে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। 37 অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা, 38 অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতা, 39 অনুচ্ছেদে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা। প্রশ্নে এক প্রশ্নাতীত সহায়তা করবে রাষ্ট্র। আসুন তো 118 থেকে 126 নির্বাচন কমিশন, বাংলাদেশের এই নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কে যে পরিমাণ আইনি ক্ষমতা দেওয়া আছে, সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে, ভারতের সংবিধানে এই পরিমাণ সাংবিধানিক ক্ষমতা দেওয়া নাই। এখন আপনি মেরুদণ্ড, আপনাকে অনেক ক্ষমতা দিয়ে রাখলাম, আপনি আমাকে থামানোর কথা, আপনি থামালেন না, তো আমি কি সংবিধান দোষ করছে? আইন আপনার নিয়ম দোষ করছে? আপনি বলেন এই কোন আইনটা হাসিনা মানছে? আমার সমাবেশ 10 লক্ষ লোকের সমাবেশ 28 অক্টোবর ব্যাগে দিছে, আমার সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা সে মানে নাই। সংবিধানের দোষ না হাসিনার দোষ? তো আমি আপনাকে শেষ করছি এখানে। তো নয়া বন্দোবস্ত যদি এটা হয় যে আমাদের একজন উপদেষ্টা, বিপ্লবী উপদেষ্টা, তার এপিএস 9 মাসে 311 কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হবে এবং তিনি অপসারিত হওয়ার পরে দুদকে দৌড়াদৌড়ি করবেন। নয়া বন্দোবস্তের নামে যদি এইটা হয় যে নির্বাচনের মাধ্যমে আমি এসে নির্বাচন বন্ধ করে দেব, আমরা 2014 সালে নির্বাচনে যেতে চাই নাই, এটা ঠিক না। আমরা বলছি যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হলে নির্বাচনে যাব না, কারণ 13 সালে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতেছে। আমরা 14 সালে যাই নাই যে 11 সালে শেখ হাসিনা যে বাতিল করলো তত্ত্বাবধায়ক সরকার, আমরা এটা নিয়ে 12 সাল থেকে আন্দোলন করছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা ওই প্রশ্নে আপোষ করি নাই। কথাটা আসুন এখন যে আপনি দেখবেন যে আমাদের ধর্মীয় যে রাজনৈতিক দলগুলি আছে তারা বলেন যে আমরা যদি ক্ষমতায় যাই ইসলামী রাষ্ট্র কায়েম করব, খেলাফত কায়েম করব। আপনি বলুন কোন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এবং খেলাফতে এক ব্যক্তি এক ভোটের প্রচলন আছে? পৃথিবীর কোথাও কোনো ইসলামী শাসন, ইসলামী রাষ্ট্র এবং যেখানে খেলাফত ব্যবস্থা আছে সেখানে এক ব্যক্তি এক ভোটের কোনো ব্যবস্থা নাই। সেখানে কৃষকের ভোটের কোনো ব্যবস্থা নাই, শ্রমিকের ভোটের কোনো ব্যবস্থা নাই। আপনি কথা শুনবেন, শ্রমিকের ভোটের কোনো ব্যবস্থা নাই। 1970 সালের আগে বাংলাদেশে এক ব্যক্তি এক ভোটের কোনো ব্যবস্থা ছিল না। এটা এক ব্যক্তি এক ভোটের ব্যবস্থা অনেক রক্তের বিনিময়ে এক ব্যক্তি এক ভোটের ব্যবস্থা আনতে হয়েছে। 1937 সালে যেটা শেরেবাংলা একে ফজলুল হক এখানে মেজরিটি পেয়েছিলেন কৃষক প্রজা পার্টি, সেইখানে 6 আনা যারা খাজনা দিতে পারতেন, চৌকিদারি ট্যাক্স, এরা শুধু ভোটের মালিকানা ছিল, অন্যদের ভোট ছিল না। তো এই জন্য আমি আজকে বলছি, আজকে যে নারীদেরকে একবার আপনি এনসিপির হয়ে আপনি নারীদের যে কি নারী সমাবেশে যাচ্ছেন, হেফাজতের নারী সমাবেশে গিয়ে ওইখানে বক্তৃতা হচ্ছে যে নারী কমিশনকে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে, আপনি সেখানে বসে প্রতিনিধিত্ব করছেন। আবার নারী মৈত্রী যাত্রায় আপনি তাসনুবাকে পাঠিয়ে দিচ্ছেন, তার পেছনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। এই যে দ্বৈত আচরণ, এটার নাম এনসিপি হতে পারে না। আমি এই জন্য বলছি যে একটা মধ্যপন্থা রাজনীতি হিসাবে আমি একটু মুরসালিন ভাইয়ের কাছ থেকে আমি শেষ করে নেই। তো এই যে বাংলাদেশে যে ধর্মের নামে যে আজকে যে রাজনীতি করে তারা খেলাফত কায়েম করলে তারা বাংলাদেশে ভোটের ব্যবস্থা রাখবেন কিনা, গণতন্ত্র থাকবে কিনা, এটা তাকে বলতে হবে। আর না হলে অন্তরে খেলাফত আর মুখে গণতন্ত্র, এটা মুনাফিকি। খান মোহাম্মদ মুরসালিন, মোশাররফ আহমেদ ঠাকুর ভাই শেষে যে অভিযোগগুলো করলেন, কি বলবেন এই বিষয়ে? সেটা হচ্ছে যে একটা একটু করে বলেন তো আবার একটু ভাই। এই যে ইসলামিক আন্দোলনের সমাবেশে গিয়ে এক কথা বলেছেন,
আচ্ছা, একটা জিনিস, একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সংবিধানের বিভিন্ন ধারা উপধারার কথা বলা হলো। হ্যাঁ, সংবিধানে অনেক ভালো ভালো কথা লেখা আছে, সেটাও আমরা জানলাম, সমৃদ্ধ হলাম। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি সংবিধান লঙ্ঘন করেন, তাহলে আপনাকে যে অ্যাকাউন্টেবল করবে, সেই অ্যাকাউন্টেবল করার সিস্টেমটা কি? 10 বছর পর পর গণঅভ্যুত্থান এবং কিন্তু বলেছেন যে যেখানে নারীদের, আমি একটু বলি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের জীবন দেওয়া। তো সাংবিধানিক ভাবেই তো আপনার সেই চেক এন্ড ব্যালেন্সটা থাকতে হবে, যে আপনি যদি সংবিধান লঙ্ঘন করেন। কিন্তু মোশাররফ ভাই তো অভিযোগ করেছেন যে যেখানে আর সময় পাবো না আমরা, মোশাররফ ভাই অভিযোগ করেছেন যে যেখানে নারীদের বেশ্যা বলা হচ্ছে সেখানে আপনাদের প্রতিনিধি কোনো প্রতিবাদ করেনি। না, সেটা হচ্ছে যে আমাদের স্পষ্ট অবস্থান, সেটা হচ্ছে একটা হলো দলীয় অবস্থান, কথাটা বোঝেন, একটা হচ্ছে অফিসিয়াল অবস্থান। ঠিক আছে, আমাদের বিভিন্ন প্রোগ্রামে যারা গিয়েছে তারা দীর্ঘ সময় ধরে একটা বিভিন্ন অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে গিয়েছেন, এবং বিভিন্ন মত এবং পথের মানুষদের একটু কমন প্ল্যাটফর্ম হিসেবে আমরা একটি সামগ্রিক প্রতিনিধিত্বের জায়গা আমরা তৈরি করছি। কিন্তু যারা যে অনুষ্ঠানে যাক না কেন, তারা কিন্তু আপনাদের দলের প্রতিনিধিত্ব করে। এই বিষয়ে আমি শুনবো, কিন্তু আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। শুধু দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আমরা দুজনের কথাই শুনবো একটু। আমি একটু মোরসালেম ভাই আপনার কাছে শুনতে চাই যে জুলাই আন্দোলন কিন্তু আপনার সকল রাজনৈতিক দল, সাধারণ মানুষের কিন্তু ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কিন্তু এই ফ্যাসিবাদী শাসনের বিলোপ হয়েছে, এবং এই তখন কিন্তু সবাই এক ছিল, কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু এখন একটু দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছে। এখন কেন সবাই এক না? কেন মতানৈক্য সৃষ্টি হচ্ছে? না, মতানৈক্য সৃষ্টি না, আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে চাই। সেটা হচ্ছে যে আপনার ঐক্য মানেই যে আপনি প্রত্যেকটা কথায় হুবহু দাড়ি কমা কোলন সহ এক ভাষায় এক চিন্তার হতে হবে, বিষয়টা এরকম না। কথা হচ্ছে যে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যে আমরা একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বের হয়ে এসে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে যাব, এবং সেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে আপনার পদ্ধতিগত আলাপ থাকতে পারে, এক একজনের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে পারে, এক একজনের এক এক রকম অবজারভেশন থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্যটা এক আছে কিনা সেটা হচ্ছে মূল ব্যাপার। সেই ক্ষেত্রে আমাদের ঐক্যের জায়গাটাই হবে হচ্ছে যে জুলাই আন্দোলনটা যে শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, এটা কেউ মানে কিনা, এই জায়গায় সবাই ঐক্যমত কিনা, ক্ষমতার ভরকেন্দ্র হবে জনগণ, এই ব্যাপারে ঐক্যমত কিনা, কিংবা একটি গোষ্ঠী স্বার্থ কিংবা গোষ্ঠীবদ্ধ ক্ষমতার ভরকেন্দ্র থেকে এটা আমজনতার মধ্যে সমবন্টন হবে, সম্পদের সুষম বন্টন হবে, সেই ব্যাপারে আমরা ঐক্যমত কিনা, একটি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, সেই ব্যাপারে আমরা ভাই, বিএনপি বলে জনগণ তাদের পক্ষে, আপনারা বলেন জনগণ আপনাদের পক্ষে, আসলে জনগণ কি করবে? জনগণ তো তার ম্যান্ডেটটা, জনগণ তো তার মতামতটা তো জুলাই গণঅভ্যুত্থানেই বলে দিয়েছে। জনগণের ম্যান্ডেটের জন্য তো নির্বাচন প্রয়োজন। জনগণের ম্যান্ডেটটা হচ্ছে এই যে জনগণের ম্যান্ডেটটা আমরা এই কারণে বুঝবো যে গত 2008 সালের পর থেকে অনেকগুলো, 71 সালের পরে অনেকগুলো নির্বাচন হয়েছে, একের পর এক নির্বাচন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না, জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। ফলে নির্বাচনই যে একমাত্র মানে গণতন্ত্রের পূর্ব শর্ত নয়, আরো যে অনেকগুলো বিষয় আছে, জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয় আছে, নির্বাচন তো অন্যতম বড় একটি শর্ত, কিন্তু নিঃসন্দেহে। কিন্তু সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি যে গণতান্ত্রিক পেরিফেরিতে যাবেন, যে নয়া একটা বাস্তবতায় যাবেন, সেটা আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কি আসলে আছে, মানে সবল আছে, লায়েক আছে সেই গণতন্ত্রটাকে সেফগার্ড হিসেবে প্রতিষ্ঠিত করার? আমি শেষ, ধন্যবাদ মোরসালিন, সময় শেষ আপনার। আমি একটু যেতে চাই মোশাররফ ভাই আপনার কাছে, যে গণতন্ত্র প্রতিষ্ঠায় আর কি হতে পারে, নির্বাচনের বিকল্প কি হতে পারে? নির্বাচনের বিকল্প নির্বাচন, গণতন্ত্রের বিকল্প যেন আরো অধিক গণতন্ত্র, নির্বাচনের বিকল্প আরো ভালো নির্বাচন। গত বছরের 23শে জুলাই প্রটেক্ট ইউনুস ব্লগে আমাদের ডক্টর ইউনুস নিজে লিখেছেন যে প্রধানমন্ত্রীর উচিত পদত্যাগ করে অতি দ্রুত একটি নির্বাচনের আয়োজন করা। কেউ ইচ্ছা করলে দেখতে পারেন, এখনো আছে লেখাটা। তো ডক্টর ইউনুস তো 10 মাস ধরে ক্ষমতায় বসে আছেন, তিনি নির্বাচন আয়োজন করেন না কেন? তিনি তো অ্যাডভাইস দিয়েছিলেন শেখ হাসিনাকে পদত্যাগ করে দ্রুত নির্বাচন দিয়ে দেন 23শে জুলাই। তো আমি আপনাকে বলছি যে এটা তো শুধুমাত্র বক্তৃতা বিবৃতিতেই আসে না। আপনি বাংলাদেশের অস্ত্র আইনে আছে
অস্ত্র পাওয়ার প্রথম শর্ত হচ্ছে তার বয়স 30 থেকে 70। 70 বছর ঊর্ধ্ব হলে পাবেন না, 30 বছর নিচে হলে পাবেন না। ক্লিন। 1 নালা 2 নালা বন্দুকের ক্ষেত্রে 50,000 টাকা ট্যাক্স, আর রাইফেল, পিস্তল, রিভলভার 3 লাখ টাকা ট্যাক্স। আমরা শেষ করব। জি, এই ক্ষেত্রে যারা বিশেষ পদে আছেন এদের জন্য এটা শিথিলযোগ্য ট্যাক্সেরটা, কিন্তু বয়সের ক্ষেত্রে এটা কোনোভাবেই আপোষযোগ্য, শিথিলযোগ্য না। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন, এটার জন্য আসিফ মাহমুদ যেমন দায়ী। অস্ত্র যদি তিনি রেখে থাকেন, হয় তিনি অবৈধ রেখেছেন, আর অবৈধ যদি রেখে থাকেন সেটার জন্য ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়ী, আর কালেকটিভ রেসপন্সিবিলিটিতে ডক্টর ইউনূস শুড বি প্রসিকিউটেড। ওকে, ধন্যবাদ মোশাররফ ভাই, ধন্যবাদ মোরসালিন ভাই, আপনার দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। শুধু দর্শক, আমরা আলোচনা করলাম, আজকের আলোচনার বিষয় ছিল জুলাই অভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি। আমরা এখানে অনেক কিছু উঠে এসেছে আমাদের আলোচনায়। সর্বোপরি আমরা সবাই বলতে চাই, সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হোক এবং জনগণের কার্যকারিতা হোক সংসদে গিয়ে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।